আমার স্বামীর পরকীয়া। তার সাথে আমার শ্বশুরবাড়ির লোকদের কারণেই কিন্তু আমার সংসারটা ভেঙে গিয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। তখন সময়টা ছিল 2016 সাল। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আর ওই 7-এ থাকা অবস্থায় আমার বিয়ে হয়ে যায়। আমাদের সমাজে এখনো অনেক পরিবার এই ধারণা নিয়েই থাকে, ছেলে যদি সরকারি চাকরি করে বা খুব একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করে, তার সাথে খুব ভালো একটা মোটা অঙ্কের বেতন পায়, তাহলে তো কোনো কথাই নেই। আসলে নিজের বাবা মায়ের দোষটা দেওয়া হয়তোবা ভুল হবে, কারণ সব পরিবার থেকেই চায় তাদের মেয়েটা শান্তিতে থাকুক। আর সেই ভালো চাওয়াটাই আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল। আমরা ছিলাম মধ্যবিত্ত পরিবার, আর সেইখান থেকে আমার বাবার অনেক বেশি চাওয়া ছিল বা স্বপ্ন ছিল যে আমার বিয়েতে অনেক বেশি আয়োজন করবে। আর তাছাড়াও আমি যেহেতু পরিবারের ছোট মেয়ে ছিলাম, আব্বু চেয়েছিল আমাকে অনেক আয়োজন করেই বিয়ে দেবে। আর যেমন চাওয়া ছিল বা স্বপ্ন ছিল তেমনটাই আব্বু করেছে। অনেকটা কষ্ট হলেও কিন্তু আমাকে অনেক আয়োজন করেই বিয়ে দিয়েছিল। আর বিয়ে 2 মাস পর্যন্ত আমার সংসারটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই যাচ্ছিল। আমাদের পরিবার থেকে সবাই অনেক বেশি খুশি ছিল। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়নি। আমি নিজে এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারিনি। তাই আমার পরিবারের সাথে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম। তবে আমার পরিবার থেকে বোঝানো হয়েছিল, বিশেষ করে আমার মা আমাকে বুঝিয়েছিল। শ্বশুরবাড়ি থেকে যেহেতু পড়াশোনা করার সুযোগ সুবিধা দেওয়া হয়নি, তাই আমার বাবা মাও এই ব্যাপারটা নিয়ে কোনো কথাই বলবে না। তাছাড়াও জামাই খুবই ভালো আর ভালো বেতনে চাকরি করে, এখন কেন আমার পড়াশোনা করা লাগবে? আর শ্বশুরবাড়ি থেকে যেটাই বলবে ওটাই মেনে নেওয়াই ভালো। শ্বশুরবাড়ির কথা মেনে নিলে নাকি সংসার সুখে থাকবে, আর তাছাড়াও তার জামাইয়ের সাথে আমি নাকি অনেক ভালো থাকবো। কত কষ্ট হলেও এই কথাটা আমি মেনে নিয়েছিলাম। আর তাছাড়াও আমি স্টুডেন্ট খুবই ভালো ছিলাম। আসলে আমাদের মেয়েদের কিন্তু সবকিছু মানিয়ে গুছিয়ে সংসার করতে হয়। আর এই চিন্তা ধরেই আমি সংসারটা খুব ভালোভাবে করছিলাম। আমার হাজবেন্ডের পোস্টিং যেহেতু ঢাকা খিলগাঁওতে ছিল, আর সেইখানেই আমরা বাসা নিয়ে থাকতাম। আমরা বলতে আমাদের সাথে ছিল আমার শ্বশুর শাশুড়ি, তার সাথে আমার দেবর এবং দেবরের বউ, আর ভাসুর এবং ভাসুরের বউ সহ 2 ছেলে মেয়ে নিয়েই আমরা একসাথে একটি ফ্ল্যাটে থাকতাম। সবাই যেহেতু একসাথেই থাকতাম, তাই খুঁটিনাটি বিষয় নিয়েই খুবই ঝামেলা হতো। আর এরই ভিতরে কিন্তু আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম। মানে বিয়ের 3 মাসের ভিতরে প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম। আর সেটাই আসলে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তারা আসলে মেনে নিতে পারছিল না আমি কেন প্রেগনেন্ট হয়েছি। তাদের ছেলে তাদের কথা আর শুনবে না, বউ আর বাচ্চার কথাই শুধু ভাববে। এই কথা চিন্তা করে আমার শ্বশুর শাশুড়ি তার সাথে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করত। আর কাজের লোকের মতো কাজ করাতো। তারা কিছুই করতে চাইতো না। তবে আমি মুখ বন্ধ করে সবকিছুই মেনে নিয়েছি। আর হাজবেন্ড বাসায় আসলেও কিন্তু আমি তার কাছে তেমন একটা কোনো কথাই বলতাম না। এভাবেই প্রেগনেন্সি 4 মাস পূর্ণ করলাম। একদিন হঠাৎ করে আমি অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়েছি। সে রুম থেকে আমার শাশুড়ি আমার স্বামীকে বোঝাচ্ছে, "এখন তোর বউ প্রেগনেন্ট হয়েছে, মানে বাচ্চা হবে, আর সেই ক্ষেত্রে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, সেই জন্য আমাকে যেন বাবার বাড়িতে রেখে আসে।" আরো এই কথাটাও বলছিল, "যাদের জিনিস তাদের কাছেই রেখে আয়, যা হবে পরে দেখা যাবে।" আমার হাজবেন্ড আমার শাশুড়ির কথায় সম্মতি জানালো, আর যথারীতি অনুযায়ী আমাকে বাবার বাড়ি রেখে গেল। আর রেখে যাওয়ার কিছুদিন পর থেকে আমার হাজবেন্ড আমার সাথে খুবই খারাপ ব্যবহার করত। তার সাথে আমাকে কোনো টাকা পয়সা দিত না। এই ব্যাপারটা নিয়ে আমার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম। তারা আমাকে বুঝিয়েছে তাদের জামাই হয়তো বা অনেকটা ব্যস্ত, এই কারণেই হয়তো আমাকে একটু কম ফোন দেয় বা একটু কম খোঁজ খবর নেয়। আর যেহেতু বাবু হবে সেই জন্য হয়তো বা টাকা গোছাচ্ছে, যদি কোনো সমস্যা হয় টাকার ক্ষেত্রে।
ঢাকা শহরে পরিবার নিয়ে থাকে, একটি ফ্ল্যাটের ভাড়াই কত টাকা দিতে হয়, তাছাড়াও পরিবারে আনুষঙ্গিক অনেক খরচই ছিল। দ্বিতীয় কথা হচ্ছে আমার জামাই তাদের ভাইদের তুলনায় অনেকটাই বেশি বেতন পেত, সেই ক্ষেত্রে তার খরচটা অনেকটা বেশি ছিল। আমার শাশুড়ি কখনোই চাইতো না তার ছেলে আমাকে ভালোবাসুক বা আমাকে সময় দিক। আমাকে খুশি হয়ে কোনো কিছু কিনে দিলে আমার শাশুড়ি এইটা নিয়ে অনেক বেশি ঝামেলা শুরু করতো। আমাকে প্রেগনেন্সি 4 মাসের সময় বাড়িতে রেখে গিয়েছিল, আর 7 মাসের সময় আমার জামাই একদিন হঠাৎ করে আমাদের বাড়ি না জানিয়ে আসলো। সেই আমাকে বলছিল সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তার আসার কথাটা আমাকে বলেনি। আমি তো মহা খুশি, যাই হোক অন্তত আমাকে সে দেখতে এসেছে। আমার আম্মু নানান ধরনের খাবার রান্না করেছে, আর জামাই আদর বলে কথা, জামাইদের তো শ্বশুরবাড়ি আদর আপ্যায়নের অভাবই হয় না। রাতে খাওয়া দাওয়া শেষ করে সে আমাকে বলছে আমার বাবার বাড়ি থেকে বিয়েতে যে গহনাগুলো দিয়েছিল সেই গহনাগুলো কোথায়, আর ওই গহনাগুলো তাকে দিয়ে দেওয়ার জন্য। আমার বাবার বাড়িতে গহনা থাকলে নাকি চুরি হয়ে যেতে পারে যে কোনো সময়, আমি খেয়াল রাখতে পারবো না, সেই জন্য সে গহনাগুলো ব্যাংকে রেখে আসবে। আমিও ভেবেছিলাম সে তো আমার ভালোই চায়, সেই জন্য ওই রাতেই আমি তাকে গহনাগুলো দিয়ে দেই। গহনাগুলোকে হাতে পেয়ে বলছে তার নাকি অফিসে ছুটি নেই, কালই তাকে ঢাকায় চলে যেতে হবে। আমার কথাটা শুনেই অনেক বেশি খারাপ লাগছিল, তারপরও ভেবেছি অফিসে নিয়ম শৃঙ্খলা যেহেতু আছে আর এগুলা তো মানতেই হবে, ও অনেক কষ্ট হলেও আমি এই কথাটা মেনে নিয়েছিলাম। আমি হাসি মুখে সকালেই তাকে বিদায় দিয়েছি, আর সে যাওয়ার পরে আমাকে একটাও ফোন করেনি। আমি বিকাল 5টার দিকে তাকে ফোন করলাম, সে বলছে অনেক ব্যস্ত থাকার কারণে সে আমাকে ফোন দিতে পারেনি, আর তার সাথে তার মাথাটাও নাকি অনেক বেশি ব্যথা করছিল। আসলে আমি তার ওই কথাটা বিশ্বাস করে নিয়েছিলাম, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম, তার সাথে অনেক বিশ্বাস করতাম। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। প্রেগনেন্সির 8 মাসের সময়, মানে সে চলে যাওয়ার ঠিক 1 মাস পরে আমাকে তার এক বন্ধু ফোন দিয়েছে, আর ফোন দিয়ে বলছে সে নাকি কোনো এক মেয়ের সাথে সম্পর্ক করত, আর সেই মেয়ে নাকি বিবাহিত ছিল, আর তার বর নাকি বিদেশে ছিল। আমার হাজবেন্ডের সাথে তার খুব ভালোভাবে প্রেম চলছিল, আর তাদের নাকি শারীরিক সম্পর্ক ছিল, এক কথায় বলা যায় পরকীয়া। একদিন হঠাৎ করে ওইখানকার লোকজন তাদের একসাথে একই ঘরে দেখে, আর সেই জন্য নাকি তাকে বেঁধে রেখেছিল। ওইখানকার লোকজন নাকি তার কাছে অনেক টাকা দাবি করে, টাকা না দিলে নাকি তাকে পুলিশের কাছে দিবে, আর এই ভয় দেখিয়ে তার কাছ থেকে বেশ অনেকগুলো টাকাই নেয়। আর তার বন্ধু ওইখানে উপস্থিত ছিল, কারণ তাকে যখন বেঁধে রাখা হয়েছিল তখন সে তার বন্ধুকে ফোন করেছিল। মূলত তার বন্ধুর কাছ থেকে সে 3 লক্ষ টাকা নিয়েছিল, আর ওই 3 লক্ষ টাকা ওই লোকজনদের দেয়, আর সেখান থেকে সে চলে আসে। আর আসার পরে আমাদের বাসায় এসে আমার গহনাগুলো নিয়ে বিক্রি করে দেয়, আর ওই গহনা বিক্রির টাকাই তার বন্ধুকে ফেরত দেয়। ওই দুর্ঘটনার পরেও থেমে থাকেনি, সে নাকি আরো কয়েকটি মেয়ের সাথে খারাপ সম্পর্ক শুরু করেছে, তার বন্ধু বারবার নিষেধ করার পরেও। আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম, তাই আগের ঘটনা সম্পর্কে তার বন্ধু আমাকে এতদিন কিছুই জানায়নি, কারণ এতে আমার শরীর আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। এখন একদম বাধ্য হয়ে আমাকে ঘটনাগুলো জানিয়েছে। এবং আমার হাজবেন্ডের বন্ধু কখনোই চাইতো না আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক। আসলে সত্যি কথা বলতে কথাগুলো শোনার পরে আমার পার নিচ থেকে মাটি সরে গিয়েছে, আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি। তারপরও আমার হাজবেন্ডকে আমি ফোন দিয়েছি, আর ফোন দিয়ে এই কথাগুলো নিয়ে আলোচনা করলাম। বিন্দু মাত্র তার ভিতর কোনো অনুতপ্ত ছাপ তো নেই, সে আরো অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করলো, আর তার সাথে বলছে আমাকে ডিভোর্স দিবে। পরে আমাদের পরিবার থেকে আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলল। আমার শাশুড়ি এক কথায় বলে আমার ছেলে যা ইচ্ছা তাই করবে। একে তো আমার হাজবেন্ড আমার বাবার বাড়ি থেকে যে বিয়েতে গহনা দেওয়া হয়েছিল সেই গহনাগুলো বিক্রি করে দিয়েছে। তারপরেও কিন্তু আমার পরিবারের লোকজন বা আমার কোনো শোকতাপ ছিল না ওই গহনাগুলো নিয়ে।
আমরা সবাই মন থেকে চাচ্ছিলাম যাতে করে আমাদের সম্পর্কটা আগের মতনই ঠিক হয়ে যায়, কিন্তু আমার হাজবেন্ড ও তার পরিবার আমাকে মানতে একদমই নারাজ। তাদের ছেলে আমাকে ডিভোর্স দিবে, তারাও সেইটাই চায়। আমাদের পরিবার থেকে অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। কিছুদিন পরে আমার হাজবেন্ড ডিভোর্স লেটারে সই করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমিও মনের দুঃখে ডিভোর্স লেটারে সই করে দিয়েছি। আসলে যে আমাকে মানতে পারছে না, তার সাথে জোর করে সংসার করে আর কি বা হবে? একবারও আমাদের সন্তানের কথা ভাবলো না। আর দ্বিতীয়ত, আমি ডিভোর্স লেটার সই করার 5 দিন পরে আমার বাচ্চাটা দুনিয়াতে এসেছে। এখন আমার বাচ্চাটার কি দোষ? সে তো কোনো অপরাধ করেনি। একটা ভুল সিদ্ধান্তের কারণে আমার জীবনটা সম্পূর্ণভাবে এলোমেলো হয়ে গিয়েছে একটি বছরের ভিতরেই। এখন আমার বাচ্চাটার বয়স 5 বছর। ও কিন্তু ওর বাবাকে দেখেনি। ওর বাবা ওকে ত্যাগ করতে পেরেছে, আমি তো মা, আমি তো ওকে ত্যাগ করতে পারিনি। একটা ডিভোর্সি মেয়ে ডিভোর্সের পরে কতটা পরিমাণে সমাজের কাছে এবং তার নিজ পরিবারের কাছে অবহেলিত হয়, সেই ডিভোর্সি মেয়েই জানে। আসলে ডিভোর্সি মেয়ের কষ্টটা তার পরিবারও কিন্তু বুঝতে চায় না। আজকের এই ঘটনাটা সম্পূর্ণই সত্য, আর এই ঘটনাটা ঘটেছে আমার খুব কাছের একজন মানুষের সাথে। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।